উচ্চারক আবৃত্তি কুঞ্জের অনলাইন আয়োজন অন্তঃপুর নিকটতর। বর্তমানে একটি কঠিন সময় পার করছি আমরা সকলেই মিলে। এক অদৃষ্ট সময় পার করছি, যা হয়তোবা আমাদের আকাঙ্ক্ষিত ছিল না কখনোই। কিন্তু সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। হয়তোবা যা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত হিসেবে রয়েছিল, তা আমাদের কাছে এখন অনেকটা সয়ে গেছেই বলা যায়। সময়ের এই পরিক্রমায় যদিও আমরা কোনো না কোনো ভাবে আমাদের স্বজনদের বন্ধুদের থেকে দূরে আছি, মানসিকভাবে একই সূত্রে গাঁথার প্রয়াস অন্তঃপুরে নিকট দূর। এই অন্তঃপুরে নিকট দূরের আজকে আমাদের তৃতীয় পর্ব। আমাদের সাথে আবৃত্তিতে যুক্ত হচ্ছেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের তিনজন আবৃত্তি শিল্পী। আবৃত্তি পরিবেশন করবেন উচ্চারক সদস্য শাহ হোসাইন, পুনম দত্ত, নাজিফা তাজনুর। অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে থাকবেন মাইনুল আজম চৌধুরী। সেই সাথে আমাদের এই আয়োজন নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের সুবর্ণোধ্যায়ী পরিষদ সদস্য কাশেম শাহ। সকলকেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে সাথে থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। সকলে কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। ভালো আছি। ভালো ভাইয়া। আমরা বৈদ্যুতিক বিভিন্ন গোলযোগ এবং নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের যে সময়টা ছিল হয়তো পেরিয়ে গেছে বেশ কিছুটা সময়। তো আমাদের সাথে ধৈর্য ধরে আমাদের যারা আজকে অতিথিবৃন্দ আছেন তারাও এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সেই সাথে আমাদের দর্শক বৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, বিভিন্ন সময় আমাদেরকে টেক্সট পাঠাচ্ছেন যে এখনো কেন যেতে পারেনি, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে যথাসময় হয়তো আমরা শুরু করতে পারিনি। তাহলে আমরা আমাদের আয়োজন শুরু করছি। উচ্চারক সদস্য পুনম দত্তের আবৃত্তি দিয়ে। পুনম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? করোনাকালীন সময় কিভাবে যাচ্ছে আপনার? এই তো ভাইয়া, পরিবারের সাথে কাটছে। আসলে তো এভাবে কখনো গৃহবন্দী হয়ে তো থাকা হয়নি, তো এখন হঠাৎ করে গৃহবন্দী, তো বাসায় যাচ্ছে পরিবারের সাথেই, শুধু শিল্পকলায় যাওয়া হয় না, এটাই আর কি। আচ্ছা, তো পরিবারে একটা বিস্তর সময় আমাদের দেয়া হচ্ছে। হয়তোবা আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ের পারিপার্শ্বিকতার কারণে হয়তো পরিবারকে অতটা সময় দেওয়া সম্ভব হয়নি। এখন আমরা সেই সুযোগ হয়তো অনেক বেশি পাচ্ছি। তো পরিবারের সেই সময়টা উপভোগ করবো। কি কি শুনছি কবিতা? আজকে আমি লুৎফুর রহমান রিটনের শার্লিকে লেখা চিঠি, আর হচ্ছে একটা নির্মলেন্দু গুণের নেই কেন সেই পাখি, এই দুটো কবিতাই করছি আজকে। শুনি তাহলে আপনার কবিতা। প্রথমেই আমি লুৎফুর রহমান রিটনের শার্লিকে লেখা চিঠি দিয়ে শুরু করছি। শার্লি তোকে লিখছে যখন চিঠি, দূর আকাশে তারার ল্যাম্পপোস্টে থমকে থাকা আলো বলছে ঋতু শার্লি মনি ভালো। আচ্ছা আচ্ছা, তোকে সেই দেখেছি কবে, করলে হিসেব বছর চারেক হবে। তখন তো তুই একটু টুকুন ছিলি, তোর চুলে মা কাটতে বসে দিলি। এখন বুঝি খুব হয়েছিস বড়। শার্লি তুমি কেমন চালাসি পড়ো, ধুত্তুরি ছাড়, তুমি তো নয়, তুই আত্মখোলা
মনটা কোথায় তুই? তুই লিখেছিস ঠিক পাঠিয়ে দিতে ববি পার কমলা রং ফিতে, পারলে কিছু টুকরো কাপড় সুতো, নইলে দিদি গাঁটটা মেরে দুটো। বাপরে, এটা দোষ ছিল কি যে চিঠির ভিতর শাসিয়ে দিলে নিজে। ছোট্ট মতন বাপটা তোর আছে, রাখতি যেটা কেবল কাছে কাছে, যার ভেতরে পুতুল পাখি আর বালিশ কাঁথায় সাজাতি সংসার। তোর ছবিটা রেখেছি অ্যালবামে, ডান দিকে তুই, আমার ছবি বামে। ছবির পাশে ছোট্ট করে লেখা, শার্লিমণি, শার্লিমণি কখন হবে দেখা। খুব খুব লিখেছি, আজ তাহলে রাখি, ঘুমোতে যাও বলছে রাখে পাখি। জলদি করে চিঠির জবাব দিস, তোর জন্য রইল সুভাষিস। এরপর এরপর নির্মলেন্দু গুণের নেই কেন সেই পাখি। এখন আমার এখন আমার সবচেয়ে বেদনার গানগুলি লেখার সময়। সমুদ্র আমার চোখের জল ফিরিয়ে দিয়েছে। এখন আমার সামনে এক প্রসারিত মরুভূমি। একদিন যে নবধারায় যুক্ত হয়েছিল আমার প্রবাহ, এখন সে উচ্চ বিচ্ছিন্ন এক ক্ষীণস্রোতা নদী, শুকিয়ে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে নিজের ভিতর। এখন আমার সবচেয়ে বেদনার গানগুলি লেখার সময়। একটু পরে যে প্রদীপ নিভে যাবে, আমি তার শেষ শিখার প্রজ্বলনের সাথে একদিন আমার বেসুরো কণ্ঠের তুচ্ছ গানগুলি যাকে ঘরের বাইরে টেনে এনেছিল, আমার শ্রেষ্ঠ গানগুলি আজ তার দুয়ার থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে। যে বিহঙ্গিনীর ডাকে একদিন আমার নিদ্রা ভেঙেছিল, আজ গান বন্ধ করেছে সে পাখি। আমি মৃত্যুকে অতিক্রম করতে চেয়েছিলাম, ভেবেছিলাম প্রচন্ড ভালোবাসায় মৃত্যুকে বদলে দেওয়া সম্ভব। আমি উচ্চ কণ্ঠে জীবনের যা গান গেয়েছি, তার মধ্যে কোথাও কোথাও থেকে গিয়েছিল মারাত্মক ত্রুটি। সে ক্ষমার উপরে আমি পা রেখেছিলাম, সে অপসৃত। এখন এখন আমার সবচেয়ে বেদনার গানগুলো লেখার সময়। আমি জানি মানুষের জয় হবে, সে তো মৃত্তিকার মতো, কিন্তু কিন্তু আমি সে আনন্দের খোঁজে অপাঙ্ক ঢেউ রয়ে যাব। আমি ভালোবাসার চোখ ভিজিয়েছি ঘৃণায়, আমি তার মুখে ছড়িয়ে দিয়েছি বেদনার কালো ছায়া। তোমার পতাকা আমি বইতে পারিনি, এই বাস্তব সত্যের মধ্যে লুপ্ত হোক আমার অর্জিত সব মিথ্যে পরিচয়। তোমার তোমার পতাকা আমি বইতে পারিনি, তোমার পতাকা আমি বইতে পারিনি। ধন্যবাদ পুনম, সাথেই থাকবেন আশা রাখছি। আমরা আমাদের আয়োজনে অন্যান্যদের কাছে গিয়ে আবার পুনরায় আপনার সাথে যোগ হবো আমরা। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে
আমাদের মাঝে আবৃত্তি পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি উচ্চারক সদস্য শাহ হুসাইনকে। শাহ হুসাইন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখছি আপনিও ভালো আছেন, আর আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলেই ভালো আছে। হ্যাঁ, সেটা অবশ্যই আমরা আশা রাখছি। সকলে মিলে আমরা ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি। তো এখানে বলে রাখা ভালো, কর্মজীবনের ব্যস্ততা বা তার অনুষঙ্গ হিসেবে শাহ হুসাইন আমাদের দীর্ঘদিনের চলার সাথী। কিন্তু ব্যস্ততা দরুন সে শুধু সিলেটে অবস্থান করছে। তা সত্ত্বেও আমরা শারীরিক দূরত্ব যে বজায় রেখে চলা হচ্ছে, তা সত্ত্বেও মানসিক যে দূরত্ব নেই তার একটি উদাহরণ আজকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার শাহ হুসাইনের। তো শাহ হুসাইন, আমরা কি শুনছি আজ? আজকে আমি শুভ দাশগুপ্তের বাঁশি কবিতাটি, আর যেহেতু বর্ষাকাল, ভাবছি বৃষ্টি নিয়ে একটা ছড়া পড়বার, আর সাথে 21-এর প্রথম কবি যদি সময় থাকে, হে আকাশ একটু কাছে এসো। আচ্ছা, তাহলে শুনি আপনার পরিবেশনা। আহ, শুরুতে আমি একটু বলি, সঙ্গত কারণে আমি দীর্ঘদিন ধরে আবৃত্তি জগৎ তথা আমার দল থেকে অনেক দিন ধরে আমি সময় দিতে তেমন একটা পারিনি। আম, অনেক চর্চা থেকে আমি পিছিয়ে ছিলাম। চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটুকু নিবেদন করবার। শুরুতেই নিবেদন করছি কবি শুভ দাশগুপ্তের বাঁশি কবিতাটি। আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাতো। উত্তাল সেই সত্তরের কোন এক বৃষ্টি ধোয়া সন্ধ্যায় সত্য খুন হলো। বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতামও না, শুধু মন দিয়ে পড়াশোনাই করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত সুরের মতো সুর শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানতো। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলাকাটা সত্যর লাশ আমি দেখতে যাইনি, যেতে পারিনি। কিন্তু কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা যা থাকলে এদেশে চাকরি হয় না এমনটা নয়। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব শালা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হবার পর মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো। বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল। খুব হইচই আনন্দ হলো। বৌভাতের দিন সাদা শাড়ি পরে সুপর্ণা এসেছিল। শীতের সে সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ঝোলা ব্যাগ। একসময় যা সত্যের চওড়া কাঁধে ঝুলতো। এখন আমি ভালো চাকরিতে আরো ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়িও কিনেছি। সত্য রাজনীতির বন্ধু যারা, তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসা করে। বইটাও ছাপা হচ্ছে, নাম ডাকও হয়েছে। আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি। আমার বইয়ের গয়নার শাড়ির উজ্জ্বলতা ওই যাকে বলে পড়শির ঈর্ষা, ওনার স্প্রাইট। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবো উচ্চ শিক্ষার জন্য। একদিন একদিন তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হয়েছে। সেদিন আমার ছুটি ছিল। বিছানায় শুয়ে ঘুম এসে যাচ্ছিল। সে আদো ঘুমে আমি সত্যকে দেখলাম। দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে,
ঝাপসা হয়ে পড়ছে চারিদিক। সে ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যর বুকটা ফুটো হয়ে গল গল করে রক্ত ঝরতে লাগলো। সত্য কিন্তু হাসছিল, আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যর বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যর বাঁশি। আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কে আশ্চর্য, কে বাঁশি বাজাচ্ছে? ওই তো, ওই তো, স্পষ্ট শুনতে পাচ্ছি। কে 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 বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী। এ কি? হ্যাঁ, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের বুবান। বুবান? আমার ছেলে বুবান? আমার মাথায় হঠাৎ করে রক্ত চড়ে গেল। বললাম, না, না, বাঁশি বাজাবে না। ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি কেমন ক্ষেপে উঠলাম। তখন বোবান এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না, তুই সেতার শেখ, সরোদ শেখ। বাঁশি নয়, বাঁশি বাজালে এদেশে তারা গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নাই বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তার চোখে সংখ্যাহীন প্রশ্ন, তার চোখে সংখ্যাহীন প্রশ্ন। প্রিয় শ্রুতি, প্রিয় সুধী, এ পর্যায়ে আমি পড়ছি বৃষ্টির ছড়া। লিখেছেন প্রমোদ বসু, বৃষ্টির মানে ছড়াটি। বৃষ্টির মানে দূরাকাশ থেকে ঝরে পড়ছিল জল। বৃষ্টির মানে সবুজ পাতাও আনন্দে চঞ্চল। বৃষ্টির মানে বৈঠকি গান, বিদ্যুৎ চমকায়। বৃষ্টি মানেই দাঁতের কামড়ে দিল ভাজা লঙ্কায়। বৃষ্টির মানে ভাঙা সার্সির খুনসুটি কান্না। বৃষ্টির মানে নিপুর বিধুর নুপুরে নীলার পান্না। বৃষ্টির মানে পথেই শহর, বাস নেই, ট্রাম নেই। বৃষ্টি মানেই ছুটির দেবতা দরজার সামনে। বৃষ্টির মানে ভারী আফসোস, জানলা কপাট বন্ধ। বৃষ্টি মানেই ভেজে কাপড়ের স্যাঁতসেঁতে ভাব গন্ধ। বৃষ্টির মানে স্কুল নেই, থাকে তোলা খাতা বই। বৃষ্টি মানেই ভূত প্রেত যত গল্পতে আনবই। বৃষ্টির মানে পাগলের খেলা, জমা জল তোলপাড়। বৃষ্টির মানে সবুজ ধান্য, ফসলের সংসার। বৃষ্টির মানে আষাঢ়ে শ্রাবণে ঘরে ঢুকে পড়ে মেঘ। বৃষ্টি মানেই ঝঞ্ঝাট আর মগজেতে উদ্বেগ। বৃষ্টির মানে কবির কলমে ময়ূরের নেচে ফেলা। বৃষ্টির মানে স্থির জলে কেউ আক্রোশে ছড়ে ঠেলা। বৃষ্টির মানে পাতায় পাখিতে ভেজা ভাব ভালোবাসা। বৃষ্টি মানেই বুড়ো বয়সের শৈশবে ফিরে আসা। বৃষ্টি মানেই বুড়ো বয়সের শৈশবে ফিরে আসা। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ শাহ হোসেন। এবারে আমাদের সাথে আবৃত্তিতে যুক্ত হচ্ছেন আমাদের আজকের আয়োজনের আমন্ত্রিত আবৃত্তি শিল্পী, বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তি শিল্পী মাইনুল আজম চৌধুরী। মাইনুল ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি। কেমন আছেন? হ্যাঁ, আছি বেশ ভালোই। আপনি কেমন আছেন? ওই যে আপনার মতোই বলতে হবে। আসলে আমরা সবাই ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করছি।
আমরা সবাই এমন একটা সময় পার করছি, যেটা আপনি শুরুতেই বললেন, যে আমাদের ভালো থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং এমন একটা সময় পার করছি, এমন এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়ছি, যার গতিবিধি, যার অস্তিত্ব যার সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই ছিল না বা ধারণাই নেই। অনেকটা নিজেদের সাথে নিজের লড়াই করা, নিজেদের স্বাভাবিক জীবনকে বিসর্জন দিয়ে এইভাবে প্রযুক্তির আশ্রয় নিয়ে আমরা কাছাকাছি থাকার আপ্রাণ চেষ্টা করা, ভালো থাকার চেষ্টা করা। তো যাই হোক, এই সময়টায় ভালো লাগছে, এই সময়টাতেই খুব ভালো লাগছে যখন প্রিয় মুখগুলোকে, কাছের মানুষগুলোকে, অথবা আমাদের প্রাণের মানুষগুলোকে কাছাকাছি দেখি, কথা শুনতে পাই, ভালো লাগছে। এবং দূর থেকে খুব করে প্রত্যাশা করি যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। এটাই প্রত্যাশা। কারণ প্রতিনিয়ত দুঃসংবাদ আমাদের জেঁকে বসেছে। প্রতিনিয়ত আমরা একটা আতঙ্কে আছি, এরপর কোন দুঃসংবাদ শুনি, বা কোন কাছের মানুষ আক্রান্ত হচ্ছে বা আমরা হারাচ্ছি। তো সব মিলিয়ে চলছে, ভালো আছি। এটাই আমরা আসলে ভালো থাকার যে আপ্রাণ প্রচেষ্টা, একটা সময় ছিল ভালো থাকার সংজ্ঞাটা হয়তো ভিন্ন রকম ছিল, যে ভালো থাকা মানে হচ্ছে নিত্য বৈভবের মধ্যে সুখ খুঁজে নেয়া। এখন হয়তো তার থেকে বড় কথা হয়ে দাঁড়িয়েছে হয়তো যে বেঁচে থাকার একটা আপ্রাণ চেষ্টা, সেটা সুস্থ শরীরে বেঁচে থাকা, যা হয়তোবা আমরা আগে কখনো এতটা প্রকট ভাবে হয়তোবা উপলব্ধি করিনি। এখন যেভাবে উপলব্ধিটা করা হচ্ছে। তো আমরা কথা আরো শুনবো। তো আজকে কি শুনছি? বা আসলে এই সময়টাকে ধরেই যদি বলি, এই সময় থেকে আমরা কিন্তু পরিত্রাণ চাই। আমরা কেউ এই সময় বা এই রকম পরিস্থিতি আমরা কেউ চাইনি বা চাই না, কখনো চাইবো না। তো আমাদের ত্রাণ দরকার, ত্রাণ চাই। তো রবীন্দ্রনাথ দিয়ে শুরু করি আমার প্রথম নিবেদন, রবীন্দ্রনাথের ত্রাণ কবিতাটি। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলে রেপাশান ভার। এই চিরপেশন যন্ত্রণা, ধূলিতলে নিত্য অবনতি, দ্বন্দ্বে পলে পলে আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। আবার উন্মুক্ত বাতাসে আমরা সবাই মিলিত হতে চাই, আমাদের প্রাণের মানুষদের সাথে প্রাণের কথা সামনাসামনি বলতে চাই। তো এই সময়টা যখন পার করছি, ঠিক তখনই আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে খুব মনোবলটা ধরে রাখতে হবে। আমাদের মনের জোর দিয়ে নিজেকে যেমন এবং তার পরিবারকে ঠিক তেমনি ভাবে খেয়াল রাখতে হবে। সেই মনোবলের মাধ্যমেই আমাদের উজ্জীবিত করতে হবে পরস্পরকে। তো আমি বরাবরই রবীন্দ্রনাথে আছি। রবীন্দ্রনাথের দুঃসময় কবিতাটি পড়ার চেষ্টা করছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর খুলিছে,
এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে। কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরোবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গুনিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে ওঠে ধাইয়া। বহুতি বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো, সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। এখনি অন্ধ, বন্ধ করো না পাখা। আমাদেরকে এই সময়টাকে খুব মনোবলের সাথে, সচেতনতার সাথে, সাবধানতার সাথে পার করতে হবে। আমরা আমাদের এই সময় অবশ্যই আমরা পার করব, আমরা জয়ী হব যুদ্ধে, সম্মিলিতভাবে সবার প্রচেষ্টায়। এবার বাংলা, যেই বাংলা ভাষায় আমরা কথা বলি, যে বাংলা ভাষায় আমরা মাকে ডাকি, মায়ের ভাষায় কথা বলি, আমরা আমাদের প্রাণের সাধন যে বাংলা ভাষায় আমরা সাধন করি, চর্চা করি, সে বাংলা ভাষাকে নিবেদন করে একটি কবিতা পড়ছি। কবি সুবোধ সরকারের লেখা বাংলা। দুঃখ কষ্ট কার ঘরে নেই, আছে আমাদেরও ঘরে। আশায় আশায় তবু আমাদের বুক ধক ধক করে। বাংলা ভাষায় ঝড় উঠেছিল, উঠেছে আবার ঝড়। এই ভাষাতেই, এই রাজপথে তোমার আমার ঘর। কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাই বোন, মণি মণি বলে কে যেন ডাকছে, ছুটে যায় কাঞ্চন। সোনার ছেলেরা কেন ভিনদেশে সোনা খোঁজ করে ফেরে? আমরা কি তবে হারার আগেই বসে আছি সব হেরে? হতেই পারে না, লক্ষ লক্ষ হাতের উপরে হাত, সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে বাজিমাত। আছে অনাহার, আছে মারামারি, তবু আছে ভালোবাসা। গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা। আমরা গরিব, তৃতীয় বিশ্ব, বেঁচে আছি জেদ ধরে। পৃথিবী দেখুক, সোনার ছেলেরা এখনো যায়নি মরে। পৃথিবী দেখুক, সোনার ছেলেরা কখনো যাবে না মরে। এবারে একটা ছোট্ট কবিতা পড়ব, দারা মাহমুদের লেখা দিন আসে একটি কবিতা। চেষ্টা করছি একটু ভিন্ন আঙ্গিকের আরেকটা কবিতা পড়ার। দিন আসে, কবি দারা মাহমুদ। মৌসুমী ধানে সবুজ হয়েছে মাঠ, কৃষক শিশুরা সূর্যের মতো হাসে। গত বসন্তে যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে ফসলের আশ্বাসে?
লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে। গত বসন্তে বালিকারা চঞ্চল, বালকেরা ছিল সুবর্ণ স্কুলে। গত বসন্তে সমুদ্রে ছিল ঢেউ, কেঁপে উঠেছিল ক্ষুব্ধ বনাঞ্চল, ঢেউ লেগেছিল বিনম্র ভাঁট ফুলে। গত বসন্তে শিকলে আটেনি কেউ, ফেটে পড়বার আসে। গত যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে বেহুলার বান ভাসে? লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে। প্রেমিক প্রেমিকা হাত ধরে যায় মাঠে, কৃষক বধূরা তুলে রাখে নাক ফুল। সন্তরা যায় ঋদ্ধ লোকাঞ্চল, জীবনের রস উঠে আসে উন্মূল। বালক বালিকা বেড়ে ওঠে বিশ্বাসে, গত বসন্তে যুদ্ধে গিয়েছে যারা, তারা কি ফিরেছে সবুজের ক্যানভাসে? লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে, লোক চরাচরে মানুষের দিন আসে। মানুষের দিন আসবেই, আসতেই হবে মানুষের দিন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। অনেক ধন্যবাদ মাইনুল ভাই। আসলে মানুষের জন্যই সকল কিছুই। আমাদের এই বন্ধন, হৃদ্যতা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা অটুট থাক আজীবন। আবৃত্তি কিছু কমেন্টস করে নেই। দেখছি আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। দেখছি সংসপ্তক শাহীন বাঁশখালী থেকে জয়েন করেছেন আমাদের এই আয়োজনে। শুভকামনা জানিয়েছেন রিয়াদ। জয়শ্রী মজুমদার জয়া অনেক শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। ওবায়দুল মুন্না শুভকামনা অপেক্ষা করছেন, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাভেদ ভাই, জাভেদ হোসেন, আরেকজন আমাদের খুব কাছের একজন মানুষ। জাভেদ ভাই, জাভেদ ভাই শুভকামনা সকলকে। যুক্ত আছেন হামিদ উদ্দিন, অতিথি উচ্চারকের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা, ধন্যবাদ হামিদ সাথে যুক্ত হওয়ার জন্য। আরেকজন খুব কাছের ভালোবাসার মানুষ প্রণব চৌধুরী, উচ্চারক আবৃত্তি কুঞ্জকে বৌদ্ধ আবৃত্তি পরিষদ চট্টগ্রাম পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ প্রণব দা, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম ইমরান, সুন্দর, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন সংসপ্তক শাহীন, খুব ভালো, ধন্যবাদ। আরো লিখেছেন রোকসানা সিলভিয়া, বাহ খুব ভালো লাগছে, ভালো হচ্ছে প্রণবদি, ধন্যবাদ সিলভিয়া। আরেকজন আমাদের খুব কাছের মানুষ রমেশ বাবু, ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। বাবু শিল্পীদের জন্য সকলকে শুভকামনা জানিয়েছেন সংসপ্তক শাহীন। উচ্চারকের সদস্য শামসুল আরেফিন, পুনম খুব ভালো হয়েছে, ধন্যবাদ ভাই। দেবপ্রিয় ভট্টাচার্য, সেও আমার সাথে যুক্ত হয়েছে, ধন্যবাদ দেবপ্রিয় আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে যুক্ত আছেন এস এম ইমরান, বলছেন মাইনুল ভাই আপনার বেবি কেমন আছে? হ্যাঁ ভালো আছে, ইমরান ভালো আছে। আমাদের সাথে যুক্ত আছেন হালিম দুবাস, আমাদের প্রিয় হালিম ভাই, আমাদের পরিষদের সম্মানিত সভাপতি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রণব লিখেছেন মাইনুল খুব ভালো লাগলো। হ্যাঁ বেশ ভালো করলেন মাইনুল ভাই, ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণা। এছাড়াও যুক্ত হয়েছেন খালেসা খানম, অপার মুগ্ধতা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফয়সাল লিখেছেন সবার জন্য শুভকামনা। আহমেদা মিথুন, খুব সুন্দর হচ্ছে সবার আবৃত্তি, সবাইকে শুভকামনা জানিয়েছেন।
মর্তুজা, মাইনুল আঙ্কেল চমৎকার। আঙ্কেল মর্তুজা আঙ্কেল, কুমার চক্রবর্তী, মাইনুল সহ সব শিল্পী এবং সঞ্চালক সবাইকে প্রশান্ত শুভেচ্ছা। দা, আমাদের বোধনের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রশান্ত দা। প্রশান্ত দা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও যুক্ত হয়েছেন মোহাম্মদ ইকরাম খান, খুব ভালো লাগছে। শাহসাইন, ধন্যবাদ ইকরাম ভাই। ঐশী পাল, আমাদের আরেকজন আবৃত্তি সহযোদ্ধা ঐশী পাল, সকলকে শুভকামনা জানিয়েছে। ঐশী আবৃত্তি শিল্পী ঐশী পাল, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। তো দীর্ঘটা সময় আমাদের সাথে যুক্ত আছেন উচ্চারক আবৃত্তি কমিটির সুবর্ণোত্থায় পরিষদ সদস্য, সেই সাথে একজন গুণী ব্যক্তি, সাংবাদিক আমাদের কাশিম ভাই, কাশিম শাহ, দৈনিক আজাদীর পত্রিকার। তো আমাদের সাথে এতটা সময় পার করলেন, কেমন লাগলো কাশিম ভাই? কাশিম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি। কাশিম ভাই শুনতে পাচ্ছেন? কাশিম ভাই শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? মানে কি শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো, হ্যাঁ হ্যালো, কাশিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আমাদের সাথে এই আয়োজনে, আমাদের যে আয়োজন উচ্চারকের সাপ্তাহিক আয়োজন অন্তঃপুর নিকটদূর, এই আয়োজনের সাথে আপনাকে সম্পৃক্ত হয়েছেন, তার জন্য আমরা আসলে কৃতজ্ঞ। আমরা বিভিন্ন সময় আমাদের একজন অভিভাবক হিসেবে আপনাকে বরাবরই কাছে পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা আসলে প্রকাশ করার ভাষা নেই আমাদের। তো আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আপনার কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে, উচ্চারককে ধন্যবাদ যে আপনাদের এই সাপ্তাহিক সুন্দর একটি আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আমি শুরু থেকে যখনই উচ্চারকের সাথে যুক্ত হয়েছি ফারুক তাহের ভাইয়ের মাধ্যমে, তখন থেকে চেষ্টা করেছি সশরীরে না হোক, অন্তত আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমি যেন উচ্চারকের সাথে থাকতে পারি, সেই চেষ্টাটুকু করেছি। আর উচ্চারকের আয়োজনগুলো আমি মোটামুটি নিয়মিত দেখি, ফেসবুকে দেওয়া হয় কিংবা অন্যভাবে দেখি এবং সাথে খোঁজ খবর রাখি। সশরীরে হয়তো আমরা যুক্ত হতে পারি। আজ যারা আবৃত্তি করলেন, শাহ হোসাইন, পুনম দত্ত এবং অতিথি আবৃত্তি শিল্পী মাইনুল আজাদ চৌধুরী সুন্দর আবৃত্তি করেছেন। এই একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি, আপনারা যেমনটি বলছিলেন যে যে সময়টুকু আমরা চাইনি, যেভাবে আমরা কাটাতে চাইনি এই সময়টুকু, ঠিক তেমন একটি কঠিন মুহূর্তে আমরা আজ আবার মিলিত হলাম এই ভার্চুয়াল মাধ্যমে। তো এভাবেই হয়তো আমাদেরকে আরো কিছুদিন মিলিত হতে হবে। আমরা হয়তো একে অপরের সাথে সশরীরে মুখোমুখি বসে চায়ের কাপ হাতে আমরা হয়তো আড্ডা দিতে পারবো না, কিন্তু এই সময়টুকু মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা পিছনে পড়ে থাকতে চাই না, আমরা এগিয়ে যেতে চাই, আমরা স্থবির থাকতে চাই না। মানুষ নিতান্তই প্রকৃতির কাছে কতটা অসহায় সেটা আমরা এখন অনুভব করছি। 3-4 মাস আগেও কিন্তু আমরা এই যার স্বপ্ন ভাবিনি, আজ সেটি বাস্তবতা। ক্ষুদ্র একটি ভাইরাস কত বৃহৎ আকারে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, আমাদের মানুষজনকে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব সবাইকে কতটা দূরে ঠেলে দিয়েছে সেটা আমরা এখন অনুভব করছি। এখন
প্রতিনিয়ত আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, বিশেষ করে ফেসবুক যদি খুলি, প্রিয়জনদের, পরিচিত জনদের মৃত্যুর সংবাদে আমাদের চোখ ভারী হয়ে আসছে। আমরা এইভাবে কখনোই চাইনি যে আমাদের এরকম একটি দিন আসবে আমাদের সামনে। তো যাই হোক, আমরা যেভাবে সময়টুকু কাটাচ্ছি, বন্ধ সময়, বদ্ধ সময়, অস্থির সময়, যেভাবেই বলি না কেন, আমরা আশা করব যে এই অন্ধকার একদিন কেটে যাবে, এবং সেটি খুব শীঘ্রই। আমরা কখনোই আশা করিনি যে আমরা এত নিরানন্দ ঈদ কাটাবো। আমরা এই বৈশাখ উচ্ছ্বাসবিহীন, উৎসববিহীন বৈশাখ আমরা পার করে দিব, এটা আমরা চাইনি, এটা আমরা আশা করিনি, কিন্তু এটা হয়েছে। তো এইভাবে আমরা আমরা চাইনি, যা কল্পনা করিনি, হ্যাঁ, তা হতে হচ্ছে যে প্রকৃতি আমাদেরকে এখন নিজেকে চেনা, আমাদের যে কর্ম, আমরা যে কাজগুলো করে এসেছি সেগুলো সম্পর্কে ভাবার, বোঝার সুযোগ করে দিয়েছে। আমরা এই থেকে একটা শিক্ষা নিতে হবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, আসলে আমরা যেভাবেই থাকি না কেন, আমরা আমাদের পরিবারের সাথে থাকি, আমরা বের হতে না পারি, সময়টাও কিন্তু আনন্দময় কাটাতে হবে, এটিকে বোর করে ফেলা যাবে না। হ্যাঁ, আমাদের মস্তিষ্ক যেন কোনোভাবে একেবারে অলস বসে না থাকে, কিংবা আমরা খুব খারাপ কিছু, কিংবা যেটি আমাদের জন্য উপকারী নয় সেরকম কোনো কিছুতে যেন আমরা নিজেদেরকে নিবৃত না করে সেটিকে খেয়াল রাখতে হবে। আমি আনন্দটাকে গুরুত্ব দিতে চাই, বিশেষ করে পরিবারের মা বাবা যাদের রয়েছে, বাচ্চা রয়েছে যাদের, আমরা যাদেরকে এতদিন সময় দিতে পারিনি, এখন হয়তো আমরা তাদেরকে সময়টা দিচ্ছি। একই সাথে আমরা ভবিষ্যতের জন্য, যখন আবার এই দিন কেটে যাবে, যখন আলো আসবে, আন্ধার কেটে আলো আসবে, তখনকার জন্য আমরা যেন প্রস্তুত হতে পারি ভালো কিছু করার জন্য, আমাদের এই দেশকে ভালো কিছু দেওয়ার জন্য, এই পৃথিবীকে ভালো কিছু দেওয়ার জন্য। আমরা আমাদের জায়গা থেকে, যার যার জায়গা থেকে সবাইকে অবদান রাখতে হবে। আমরা আবৃত্তি শুনছিলাম যখন, তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে সশরীরে যে জায়গাটা, কিংবা সরাসরি অনুষ্ঠান, মঞ্চে আবৃত্তি শোনা যে জায়গাটা, সেই জায়গাটা হয়তো আমরা যেতে পারছি না, আরো কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু এই আয়োজনগুলো যদি একটু নিয়মিত হয়, যেমন প্রতি শুক্রবার আয়োজন করছেন এখন উচ্চারক, আমি আরো বেশ কয়েকটা সংগঠনকে দেখেছি যারা বিভিন্ন ভাবে লাইভে আসছেন। হ্যাঁ, আমরা অনেকে হয়তো সময় নিয়ে সেটা শুনছি, তার সাথে যুক্ত হচ্ছি। এটি হচ্ছে নিজেকে একটু আনন্দের মধ্যে রাখার জন্য, সময়টুকুকে একটু ভালো কাজে ব্যয় করার জন্য। তো সেই জায়গাগুলোতে আপনারা যারা আছেন, আয়োজক, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আশা করব যদি আরো বড় পরিসরে করা যায়, আরো অনেকজনকে নিয়ে করা যায়, অনেক সময় নিয়ে করা যায় একটা ভালো অনুষ্ঠান, তাহলে সেখানে যদি আমরা যুক্ত থাকতে পারি আমার নিজেরও ভালো লাগবে। এবং এই উচ্চারক আবৃত্তি কুঞ্জের জন্য আমি আগে হয়তো যে দুটো অনুষ্ঠানে গিয়েছি, আমি আশা করব আগামীতেও কোনো অনুষ্ঠান হলে আমাকে আমন্ত্রণ জানানো হলে, বা আমি যদি কোনো কারণে খবর পাই, নিশ্চয়ই আমি যুক্ত হব আবৃত্তি কুঞ্জের আয়োজনে। তো সবার জন্য শুভকামনা, দোয়া করবেন। আমরা শুধু এই অন্ধকার সময়টুকু কেটে যাক সে প্রত্যাশা করি, আলো আসুক, সবার জীবনে আলো আসুক। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিভিন্ন সময় আমরা আমাদের যে ছায়া হিসেবে কিছু মানুষকে কাছে পেয়ে থাকি, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সুবর্ণাহত পরিষদের সদস্যদের। তাদের মধ্যে অন্যতম কাশিম ভাই, গুণীজন, গুণী ব্যক্তি, সাংবাদিক কাশিম শাহ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থেকে আপনার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন। তো আশা রাখছি যে বর্তমানে যে ক্রান্তিকাল আমরা পার করছি, অতি দ্রুত, অতি সত্বর এই সময়টা আমরা পার করব। আবার সেই মুক্ত প্রাঙ্গণে, মুক্ত বিহঙ্গের মতো সকলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে, আনন্দে আবার সকলে মিলে আমরা ছড়িয়ে পড়বো সর্বখানে, সর্বদিকে। আমাদের এই আয়োজন, সাপ্তাহিক আয়োজন অন্তঃপুর নিকট দূরে আপনারা যুক্ত হয়েছেন। আমরা হয়তোবা যেটা নিয়মিত ভাবে করতাম, শুক্রবারটা অন্তত দেখা যেত কি বিভিন্ন কারণে বা অকারণে শিল্পকলা প্রাঙ্গণে সেই গাছের নিচে বৃক্ষের ছায় আমরা দাঁড়িয়ে সেই পরিচিত মুখগুলোর সাথে সম্পৃক্ত হতাম। কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে, কোনো কারণে বা অকারণে অনুষ্ঠান থাক না থাক দেখা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন বর্তমানে এই বৈরী পরিবেশের মুখে সম্মুখীন হয়ে সেটা হয়তো সম্ভব হচ্ছে না। তার এই আয়োজন, অনলাইন ভিত্তিক এই আয়োজন আমাদেরকে সম্পৃক্ত হতে হচ্ছে। অন্তত এর মাধ্যমে আমরা
সম্পৃক্ত হতে পেরেছি, সেই পরিচিত মুখগুলোকে আবার সামনাসামনি দেখতে পাচ্ছি। তার জন্য আপনাদের প্রতি অশেষ খুবই ভালো একটি প্রয়াস, খুবই ভালো একটি প্রয়াস মিথুন। অন্তপুর নিকট দূর এই আয়োজনটি যাতে থেমে না যায়, খুব করে চাইবো আমাদের এই অবরুদ্ধ সময়ে উচ্চারক আবৃত্তি কুঞ্জ যেই কাজটি শুরু করেছে বা চালাচ্ছে, এটা যাতে চলমান থাকে। কারণ আমাদের একটা প্রজন্ম এর মধ্যেও কিন্তু বড় হচ্ছে। এই সময়টা কিন্তু একটা প্রজন্ম যারা শিল্প চর্চা, সংস্কৃতি চর্চা, মানবিক মূল্যবোধের সাথে হয়তো বাইরের সাথে পরিচিত হতে পারছে না, শুধুমাত্র এই তথ্য প্রযুক্তি দিয়ে বা এই ফোন দিয়ে বা মোবাইল এর মধ্যেই আবদ্ধ রয়ে গেছে। তাদের জন্য, সেই প্রজন্মের জন্য আমাদের এই ধরনের মননশীল, সৃষ্টিশীল এরকম কিছু অনুষ্ঠান আয়োজন করা উচিত। আমাদের দায়, আমাদের দায় বোধনের দায় যেমন, তেমনি উচ্চারকেরও দায়। তো এই বিষয় থেকে অন্তপুর নিকট দূর অত্যন্ত সুন্দর একটি আয়োজন। নামটা শুনলেও কেমন জানি মন জুড়ে যায়, মানে প্রাণ জুড়ে যায়। এটি যাতে অব্যাহত থাকে। উচ্চারক আবৃত্তি কুঞ্জকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই আয়োজনটির জন্য, এবং আমার সংগঠন বোধন আবৃত্তি পরিষদ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও অনেক কৃতজ্ঞতা আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য, একটা সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু মন্তব্য করে নিই। আমাদের ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুজাহিদুল ইসলাম, শুভকামনা উচ্চারক, আরেকজন আবৃত্তি সহযোদ্ধা আমাদের। অসংখ্য ধন্যবাদ মুজাহিদ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত ছিলেন পুরোটা সময় জুড়ে প্রণব চৌধুরী, কাশিম শাহ গুণীজন, কাশিম ভাইয়ের পরিবারের জন্য অন্য সদস্যদের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে অবদান রাখছেন। কাশিম শাহকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ প্রণব দা। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন উচ্চারকের সুবর্ণোধ্যায় পরিষদ সদস্য এ ওমর ফারুক শিকদার। উচ্চারকের জন্য শুভকামনা, শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। অসংখ্য ধন্যবাদ। উচ্চারক আরেকজন সদস্য শামসুল আরিফিন, অন্তপুর নিকট দূর, নামটি অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ শামসুল। তো আমরা আমাদের অনেক সুন্দর নামটি, অনেক ধন্যবাদ। নামকরণটা আসলে বর্তমানের সময়ের সাথে আরো বেশি উপযোগ্য হয়ে উঠেছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই আয়োজনটা, আমাদের ইচ্ছে আছে প্রতি শুক্রবার নিয়মিত ভাবে এই সময়ে আমরা আরো অনেক আবৃত্তি শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করব। যারা আজকে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সামনে যারা যুক্ত হবেন তাদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, দীর্ঘ সময় ব্যয় করার জন্য। আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।